ইনসিডেন্টটা আসলে এখানকার নয়, এটা একটা প্রত্যন্ত গ্রামের একটা ঘটনা। এবার আমি বলবো না সেই গ্রামটা কি নাম বা কি ওই, শুধু এইটুকু বলছি এটা একটা গ্রামের ঘটনা। এবার তখন এটা বেশ প্রায় 10-15 বছর আগের ঘটনা। তখন কিন্তু ফোন টোন কিচ্ছু ছিল না, মোবাইলে তেমন চল ছিল না। এবার যেহেতু মোবাইলে চল ছিল না, সত্যি কথা বলতে মানুষের সাথে মেশার বা মানুষের সাথে কথা বলার এইটুকু সময়টুকু কিন্তু পেত। এটা কিন্তু একদম প্রুফড ফ্যাক্ট। ইভেন আমরাও ছোট থেকে বড় হয়েছি, আমাদের সময় ছোটবেলার সময় কিন্তু ফোন ছিল না। আমরা 90s কিডস, সো আমাদের সময়ও কিন্তু ছিল না মোবাইল। তো যাই হোক, এবার যে ঘটনাটা আছে এটা একটা পরিবারের ঘটনা। এবার সেই মানে গ্রামটা ছিল কি, খুবই ছোট গ্রাম ছিল, বেশি জনমানুষী বেশি লোকজন ছিল না, খুবই ছোট গ্রাম ছিল। তো ওখানে তাই জন্যে কি হয়, মানে প্রত্যেকটি বাড়ির সাথে প্রত্যেকের বাড়ির সবার খুব সুন্দর একটা সম্পর্ক ছিল। মানে সবার কিছু বিপদ আপদ হলে সবাই ঝাঁপিয়ে পড়তো, যেটা এখনো হয়তো কিছু কিছু গ্রামে এটা আছে। কেন, গ্রাম্য মানুষদের মধ্যে এখনো সেই মানে কি বলবো, সেই ফিলিংসটা আছে যে মানুষের বিপদে ঝাঁপাতে হয়। শহরে মানুষেরা যদি বোধহয় পাশ কাটিয়ে চলে যায়, তাদের কিছু চায় আসে না। তো এই জিনিসটা আই ডোন্ট থিঙ্ক সো এখনো গ্রামের মানুষদের মধ্যে জিনিসটা আছে, এই জটিলতাটা আমার মনে হয় না আছে। যদিও বা আমি অবশ্যই শহরবাসী হয়ে শহরের কখনো নিন্দা করব না, তবু তো ওই গ্রামে একটি পরিবার ছিল, সেই পরিবারে একটা অদ্ভুত ব্যাপার ছিল। সেই পরিবারে না মানে এমন একটা সিচুয়েশন ছিল, আই উইল রাদার সে, যে কখনো শুনেছ নিজের ঠাকুমা ঠাকুরদার সাথে নিজের নাতি নাতনির বনে না, নিজের বৌমার তো বনেই না, ছেড়ে দাও। মানে ছেলেকে সবসময় আগলে আগলে রাগার একটা টেন্ডেন্সি, বৌমাকে সবসময় মানে শাশুড়ি মা যিনি ছিলেন, শ্বশুর বা শাশুড়ি মা, সবসময় একটু দূরে ঠেলার, ওই সবসময় চেষ্টা করার নিজের ছেলেকে আগলে রাখা, নিজের ইভেন বাচ্চা হয়ে যাওয়ার পরেও ওদের এই ব্যাপারটা ছিল, মানে নিজের নাতি নাতনিকে ওনারা দেখতে পারতেন না। আর এটাও একটু মানে প্রচলিত ছিল গ্রাম বাংলাতে, মানে বেশি লোকজন তো থাকে না একটা গ্রামের মধ্যে, প্রচলন ছিল যে ওই যে ঠাকুমা ঠাকুরদা ছিলেন, ওনারা নাকি ওনাদের বাড়িতে মানে কিছু তন্ত্র সাধনা করতো, যেটা কিনা খুবই খারাপ। মানে এটা গ্রামের লোকজন বলতো, তো ওরা কোনো দিন দেখেনি, ওরা তো এক বাড়িতেই থাকতো, কিন্তু কোনো দিন দেখেনি। এবার সারাক্ষণ ওদের মধ্যে একটা ঝগড়া অশান্তি, একটা খুবই খারাপ পরিস্থিতি ক্রিয়েট হয়ে থাকতো, মানে স্বামী স্ত্রীর মধ্যে। তো তাই জন্যে ওনারা তখন যখন এই কথাগুলো শুনতে পারলো, তখন ওরা ঠিক করলো যে ওনারাও পাল্টা, মানে ওনার বউ আর কোনো তান্ত্রিকের কাছে যাবে, যে তান্ত্রিকের কাছ থেকে কিছু ওই করবে। তখন একটা তান্ত্রিকের কাছে গেছিলেন উনি, তান্ত্রিকের কাছে গিয়ে উনি সব কথা বলেন যে এরম আমার অশান্তি হচ্ছে, গৃহস্থ আমার ভালো চলছে না, তো আমি কি করব। তখন ওই তান্ত্রিক ভদ্রলোক বা তান্ত্রিক মহাশয়টা ওনাকে বলেছিলেন, দেখুন যদি এরমভাবে কোনো রকমের কালো জাদু ওনারা করেন, তাহলে আপনি একটু খেয়াল রাখবেন যে কেউ শনি মঙ্গলবার স্পেশালি আপনার বাড়ির সামনে এসে প্যাকেটে করে কিছু ফেলে যাচ্ছে কিনা। আর আপনি যদি দেখেন ওরমভাবে ফেলে যাচ্ছেন, আপনি দেখবেন এসে যে প্যাকেটটার মধ্যে কোনো রকমের লেবু লঙ্কা আছে কিনা, লেবু লঙ্কা মানে শুকনো লঙ্কা, তারপরে লেবুর মধ্যে সিঁদুর মাখানো আছে কিনা, এটা একটু খেয়াল করবেন। তো ঠিক আছে, যথারীতি যেমনভাবে তেমন কথা উনি মানে পুরো নজর রাখছিলেন। তো একদিন ঠিক দেখলেন যে শনিবার দিনই ছিল সেটা, শনিবার দিন ওনার যে শ্বশুরমশাই ছিল, ওই শ্বশুরমশাই একটা এত বড় প্লাস্টিকে করে এসে কি একটা জিনিস মানে বাড়ির সামনে মানে ঘরের সামনে রেখে গেল ওদের। এবার ওরা মানে শ্বশুরমশাই ভেবেছিলেন যে হয়তো খেয়াল করবে না, তো তখন যখন এবার তো খেয়াল করেছে, কিন্তু তান্ত্রিক বলে দিয়েছিল, তো তখন ঠিক আছে, তখন গিয়ে প্লাস্টিকটা এরম একটা কাঠি দিয়ে এরম করে সরিয়ে দেখছে হ্যাঁ সত্যি ওই প্লাস্টিকের মধ্যে লেবু, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব কিছু রাখা আছে। তখন তো উনি শিওর হলেন যে হ্যাঁ, যে এরাই করছে কিছু না কিছু। তখন উনি পরের দিন আবার তান্ত্রিকের কাছে গেলেন, তান্ত্রিকের কাছে সব কিছু খুলে বললো। তখন বললো যে মা তুমি একটা কাজ করো, তুমি চেষ্টা করো ওই বাড়ি থেকে তোমার স্বামীকে নিয়ে চলে আসা। তখন উনি বললেন যে বাবা আমার তো পক্ষে তো সম্ভব হচ্ছে না, ওরা হয়তো আমার বরকে কিছু করে রেখেছে, তো উনি তো শুনছেন না আমার কোনো কথা।
এবার এই ব্ল্যাক ম্যাজিক জিনিসটা আমি একদম সাপোর্ট করি না। এই ব্ল্যাক ম্যাজিক জিনিসটা কিন্তু প্রচণ্ড একটা খারাপ জিনিস, যেটা মানুষের খারাপই করে। কোনোদিন ভালোর জন্য কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয় না। হোয়াইট ম্যাজিকও হয় ঠিকই, বাট ব্ল্যাক ম্যাজিক ইজ খুবই একটা লোয়ার তন্ত্র মতে একটা ব্যাপার। তো যাই হোক, এবার বেসিক্যালি এবার যেটা বলবো, তো এবার ওই ভদ্রলোকের সাহায্যে ওরা কিছু একটা তন্ত্রমন্ত্র করে ওদের শ্বশুর শাশুড়ি, ভদ্রলোকের শ্বশুর শাশুড়ি যে ওইটা মারণ ওইটা করেছিল সেটা কাটিয়ে দিয়েছে। কাটিয়ে দেওয়াতে ওর স্বামী তখন রাজি হয়েছে যে হ্যাঁ আমি বাবা আমার উনিও কিছু একটা বাইরে কাজ পেয়েছিলেন, তো বাবা আমি আমার বউকে নিয়ে আর বাচ্চাদের নিয়ে আমি বাইরে চলে যাব। তো সেই জিনিসটা ওই বাবা মার প্রচণ্ড চক্ষুশূল হয়েছিল। এবার যেহেতু চক্ষুশূল হয়েছিল, তো বেসিক্যালি যখন ওরা ওখান থেকে চলে যাওয়ার পরে না, হট করে দেখছে যে যে ভদ্রমহিলা ছিল, যে স্ত্রী ছিল, ওনার বড্ড শরীর খারাপ হতে শুরু করলো। প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে, কেন হচ্ছে কি জন্য বুঝে পাচ্ছে না। এবার তখন কি করলো, এমনই অবস্থা, আলসার ধরা পড়লো। এবার এমনই অবস্থা হলো যে উনি একদম বেড রিডেন হয়ে গেল, তো একটা নার্সও রাখতে হলো। তখন তো তাদের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না। এমন অবস্থা যে ওই করলো, কি বলবো, খবর পেলো যে বৌমা এরমভাবে অসুস্থ। শ্বশুর শাশুড়ি কিন্তু একবারও খোঁজও নিতে হলো না, দেখাও করতে আসলো না। এতটাই বাজে একটা রিলেশন হয়ে গেছিলো সেই মুহূর্তে। তো যাই হোক, এবার ওই ভদ্রমহিলার জন্য একটা নার্স রাখা হয়েছিল। এবার সেই নার্সটি ভীষণ ভালো ছিল, খুব সুন্দরভাবে যত্নার্থী করতো, ওনার ভালোবাসতো, দেখাশোনা করতো। এবার না অদ্ভুতভাবে না কি যেন ওনার সাথে ভদ্রমহিলার এতটা ভালো একটা রিলেশন হয়ে গেছিলো যে উনি শুধু হাউ হাউ করে কেঁদে বলতেন যে আমি আমার স্বামীর কাছ থেকে প্রপার কোনো রকমের কোনো রেসপন্সিবিলিটি দেখতে পারি না। আমি আমার এই মেয়েটাকে নিয়ে কি করে বড় করব? ও তো একটা মেয়ে, ওকেও আমাকে বিয়ে শাদি দিতে হবে, ওকেও ভালো একটা ঘরে বিয়ে দিতে হবে। আমি কোথায় কি করবো? আর এইদিকে আমি এরকম শরীর খারাপ নিয়ে পড়ে আছি। তো খুব যা হয় একটু অশান্তি, কান্নাকাটি করেছে খুবই। তখন ঠিক আছে, এবার কি করবে, কিছু করার নেই। এবার পরের দিন যথারীতি যেটা হয়েছে যে ও রেস্ট নিচ্ছিল, উনি ভদ্রমহিলা রেস্ট নিচ্ছিল, যেহেতু বেড রিডেন হয়ে গেছিলো, উঠতে পারতেন না, খুবই অসুস্থ। তো যাই হোক, যেটা মেনলি হলো যে ওই ভদ্রমহিলা রাত্রিবেলা শুয়ে আছে। এবার উনি না দেখতে পাচ্ছেন যে ওনার মাথার কাছে কিছু একটা অবয়ব দাঁড়িয়ে আছে। এবার অবয়বটা শুধু বলছে যে অনেক দিন তো বাঁচলি, এবার তোর চলে যাওয়ার সময় হলো। আর ও না উনি না লিটারালি মানা করছেন ব্যাপারটা যে না আমি যাব না, আমি চলে গেলাম আমার মেয়েকে কে দেখবে। ওনার বরের প্রতি অত কনসার্ন ছিল না, কেন বরই কোনোদিনই ডিউটিফুল ছিল না ওনাদের প্রতি। তো দ্যাটস ওয়াই ওনারা উনি করলেন যে না আমি যাব না, কন্টিনিউয়াসলি বোঝা যাচ্ছে আমি যাব না, আমি এখানেই থাকবো, আমার যা হবে আমি এখান থেকে যেতে পারবো না, আমার মেয়ের প্রতি একটা দায়িত্ব আছে। এবার ওনার মেয়ে কিন্তু ওনার পাশে শুয়ে আছে, কিন্তু ওনার মেয়ে কিন্তু কিছু শুনতে পাচ্ছেন না। এটা হলো সবচেয়ে অদ্ভুত ব্যাপার, মেয়ে কিছু শুনতে পাচ্ছে না। তো বেসিক্যালি উনি বলেই যাচ্ছেন। এবার না কিছুক্ষণ পরে উনি দেখলেন যেন ঘরের মধ্যে একটা অদ্ভুত আলো, কোথা থেকে এলো জানি না, লিটারালি মিরাকেল, কোথা থেকে একটা অদ্ভুত আলো এলো। এবার আলো এসে ওই ভদ্রমহিলার মুখের উপরে পড়ছে। এবার উনি একটু অসুস্থ হচ্ছে, যেহেতু অত একটা বড় একটা আলো এসে পড়ছে। তখন উনি কি বলছেন যে একটা মহিলা কণ্ঠ শুনতে পাচ্ছেন। আর উনি যেন অনেকটা রিলেট করতে পারলেন যে ওনাদের বাড়িতে যে পরিচারিকা ছিল, যেন ওই পরিচারিকার গলাটার মতনই শুনতে লাগছে। উনি কি বলছেন যে না তুই নিয়ে যাবি না, ওনার এখনো যাবার হয়নি। কে বলেছে ওনার এখন যাবার বয়স হয়েছে? ওনার একদমই যাবার বয়স হয়নি। ওনার মেয়ে আছে, ওনার মেয়েকে বিয়ে দিতে হবে, উনি নিজের মেয়ের পায়ে দাঁড়াবে সেটা দেখবেন, তারপরে উনি যাবেন। তুই চলে যা। আর এ তত বলে না আমি নিয়ে যাব, সেটা জমে মানুষে টানাটানি যাকে বলে। তো যাই হোক, এবার অনেক ক্ল্যাশ হলো। তারপরে না আস্তে আস্তে উনি আর ওই জিনিসটা, একেই শরীরটা খারাপ ছিল, পুরো অত আলসার হয়েছে, পুরোপুরি ডাক্তার জবাবই দিয়েছিল মরে যাবে। তো যেটা হলো বেসিক্যালি উনি না ঘুমিয়ে পড়লেন, উনি আর ওই জিনিসটা নিতে পারলেন না।
এবার ঘুমিয়ে পড়ার পরে উনি দেখছেন যে পরের দিন সকাল হয়ে গেছে। তোমরা বিশ্বাস করবে কি না জানি না, তোমরা কতটা বিশ্বাস করবে, তোমরা হয়তো ভাববে গল্প কথা, কিন্তু পরের দিন সকালবেলা মানে উনি মিরাকলি ভীষণ সুস্থ, পুরোটা না হলেও অনেকটাই সুস্থ বোধ করছেন। এবার উনি কি ওই যে দুটো অবয়বকে দেখেছিলেন সেগুলো কি সত্যি, তার কি কোনো বেসিস আছে, উনি কিন্তু বুঝতে পারেননি। আর অদ্ভুত প্যারা, পরের দিন সকালবেলাতে কিন্তু যে আয়াটাকে রাখা হয়েছিল সেই আয়াটাকে কিন্তু আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। কি অদ্ভুত, তোমরা ভাবতে পারো যে আয়াটাকে কোনোদিন মানে কোনোদিন খুঁজেই পাওয়া যায়নি, কোথায় যে গেছেন, কি যে হয়েছে, মানে কোথাও কোনো খোঁজই দিতে পারেনি। ওনাকে অনেক চেষ্টা করা হয়েছে খোঁজার, যে আয়া সেন্টার থেকে ওনাকে না নেওয়া হয়েছিল সেই আয়া সেন্টারটা ওই ওই নামে কোনো আয়াই নেই। মানে তাহলে কে এলো, কে এসে ভদ্রমহিলাকে বাঁচালো? পরবর্তীকালে এখন আর কিছু নেই। পরবর্তীকালে শুনেছিলাম যে ওই যে ভদ্রলোক ছিলেন মানে ওনার স্বামী, উনি নাকি প্যারালাইসিসড হয়ে গেছিলো। আর ওই যে তান্ত্রিকের কাছে গেছিলো বললাম, ওই তান্ত্রিক কিন্তু বলেছিল যে যে আপনার উপরে এই মারণ ক্রিয়াটা করেছিল, যে বা যারা, দেখবেন সে কিছুদিন পরে তার মানে খুব ক্ষতি হবে, তার সে প্যারালাইসিস হয়ে গিয়ে ভুগে সে কিন্তু আস্তে আস্তে মারা যাবে। তো ঠিক তাই হলো। পরবর্তীকালে তো জানা গেল যে ওই যে শ্বশুরমশাই ছিলেন, শ্বশুরমশাই কিন্তু প্যারালাইসিস হয়ে গেছিলেন এবং পুরো শয্যাশায়ী হয়ে গেছিলেন। মানে ওই ভদ্রলোক যা বলেছিলেন ওটা কিন্তু সর্বাত্মকভাবে সত্যি কথা বলেছিলেন, যে হ্যাঁ এরম এরম একটা কাণ্ড হয়েছিল। তো মানে তাই জন্যে উনি ধরেই ফেলেছেন, ক্লিয়ারলি ধরেই ফেলেছিলেন যে যে ওরাই করেছিল। মানে ওরা শ্বশুর শাশুড়ি, মানে ভাবো নিজের শ্বশুর শাশুড়ি নিজের ছেলের ওপরে এরম করছে, কতটা হিংসা একটা মানুষের করতে পারলে যে নিজের সন্তানকে কে ক্ষতি করতে পারে। নিজের সন্তান ছেড়ে দাও, নিজের সন্তানের থেকেও তো নিজের নাতি নাতনিরা বেশি প্রিয় হয় না? তাদের প্রতি যদি কোনো টান নেই তাহলে তো নিজের সন্তানের প্রতি কী করে টান থাকবে? মানে হোপলেস অ্যান্ড বেসলেস, মানে ভাবাই যায় না, এক্সপেক্টও করা যায় না। তো এটা ছিল আমার ফার্স্ট ঘটনা। এবার হ্যাঁ বিষাদি, তুমি এসছো, সুকল্যাণ এসছো, থ্যাংক ইউ আসার জন্যে। ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমরা পরে একটু রেকর্ডিং শুনে নিও। ফার্স্ট ইনসিডেন্ট একটা ইনসিডেন্টই বলেছি, আমি ঠিক প্রপার 9টার সময় এসে গেছিলাম, একটু কথা বলছিলাম। ফার্স্ট বোধহয় তনুদি এসছিল, তো তনুদি হয়তো প্রথম থেকে, হয়তো না, তনুদি প্রথম থেকে শুনেছে। আশা করি তনুদি তোমার ভালো লেগেছে। এবার যদি তুমি কিছু বলতে চাও, কোনো কমেন্টস করতে চাও, তুমি অবশ্যই করতে পারো। আমি একটু ওয়েট করে যাই, দেখি কে কি বলে। সবাই এখন অবশ্যই ব্যস্ত, তাই জন্য সবাই হয়তো আসতে পারছে না, সবাই পরে রেকর্ডিং শুনে নেবে, আই থিঙ্ক সো। কলকাতায় তো খুব গরম পড়েছে, গরম তো যাওয়ার নয় এখনই। শুনছি নাকি সামনের সপ্তাহে বুধবার থেকে নাকি আবার একটা কালবৈশাখী ঝড় আসছে, সেটা নাকি আমফানের থেকে বিভৎস হবে। তো দেখা যাক, বলে তো অনেক, যাই না এখন মিথ্যা কথা বলবো না, এখন দপ্তর মধ্যে মধ্যে যা যা প্রোটেকশন করে তা কিন্তু লেগে যায়। থ্যাংক ইউ বিষাদি। সিরিয়াসলি তনুদি কীরকম মানসিকতা, মানে আজকালকার মানে মনুষ্য জগতে বোধহয় মানসিকতা বলে কিছু অবশিষ্ট নেই গো তনুদি। আমার মনে হয় মানুষ মানে দিনকে দিন যত দিন যাচ্ছে তত যেন জানোয়ারে পরিণত হচ্ছে। কি বলবো, কিছু বলার নেই। কি গো তাই জিজ্ঞেস করলে না? হাই, হ্যাঁ তাই গো, ওটা ঝড় আসছে, বিভৎস ঝড়, আমফানের থেকেও সাংঘাতিক। এটা নাকি আরো ধ্বংস করবে, জানি না কি হবে। 22 তারিখ আসছে বললো, সামনের বুধবার। আমরা আগে এসে নিক তারপরে বিশ্বাস করব। আগে তো আসুক, এখনো এসে পৌঁছায়নি ট্রেন স্টেশনে, আগে স্টেশনে এসে পৌঁছাক তারপরে বিলিভ করব। যদিও বা আমফানটাও বিলিভ করি নিয়ে আসবে, কিন্তু ওটা বেশ ভালো মতোই এসছিল, মানে রীতিমতো কাঁপিয়ে দিয়ে গেছিল। এবার আমি তোমাদের একটা এই আমফান বলতেই মনে পড়লো, পরবর্তী ঘটনাটা যেটা আছে সেটা কিন্তু একটা ভৌতিক ঘটনাই, যথেষ্টই ভয়ের প্রতীক ঘটনা, আগে থেকেই বলে দিচ্ছি। আর এটা কিন্তু এই আমফানের সময়ই ঘটা ঘটনা। আর এটা আমি প্রত্যক্ষ, আমি শুধু না, আমার কিন্তু হাজব্যান্ড যে ছিলেন উনিও কিন্তু আমার সাথে সময় মানে সমভাবে ফিল করেছিল, আমি একা করিনি। এবার ঘটনাটা বলি, যেদিন আমফান হচ্ছিল সেদিন তো দুর্ধর্ষ তুখর ঝড় হচ্ছিল সকাল থেকেই, একটা বিভৎস ঝড়, চারিদিকে কাঁচ ভাঙছে, জল দাঁড়িয়ে যাচ্ছে, লোডশেডিং হয়ে যাচ্ছে, সে বিভৎস একটা বাজে ব্যাপার, মানে বিভৎস হুলুস তুলুস কাণ্ড। এবার আমাদের যেমন হয়েছে, আমরা তো দোতলায় থাকি, এবার একতলাতে জল, পুরো জল একতলাতে,
ওরা থই থই করছে জল যাকে বলে। ইভেন তোমরা বিশ্বাস করবে না, আমার মানে দেওরা যারা আছে তাদের ঘরেও জল, সে শুধু মানে বালতি দিয়ে 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 সেই জল ফেলে আমাদের নাস্তানুর অবস্থা। আর ইন দ্য মিন টাইম সেই সময় কিন্তু আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম। সেই সময় সবে সবে আমার দেওরের বিয়ে হয়েছে, ওই লকডাউনের পিরিয়ডের মধ্যেই আমার নেক্সট উইকে ভোট, আমাদের তো এখানে 1 তারিখে ভোট, 1 তারিখে ভোট, তাও অফিস আছে, যেতেই হবে, কিছু করার নেই। ভোটটা দিয়ে তারপরে অফিসে যাব, কি করব, কিছু করার নেই। তো যাই হোক, যেটা বলছিলাম, এবার এবার যেটা সেদিন সকালবেলা তো একটা ধুমধুমার কাণ্ড, মানে এমনই অবস্থা, সকাল থেকেই কারেন্ট চলে গেছিলো, সকাল থেকেই কারেন্ট নেই। আর এইদিকে আমার অবস্থা খারাপ, আমার পায়ের বেসিক্যালি অবস্থা খুবই খারাপ, আমি একেবারে শয্যাশায়ী ছিলাম। এবার সেই সময়টা আমার হাজব্যান্ড আমাকে যেভাবে সাপোর্ট করেছিল, মানে সেটা বলার মতো নয়। মানে আমাকে লিটারালি ইভেন খাইয়ে পর্যন্ত দিয়েছে আমার হাজব্যান্ড, চান করিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, সব কিছু করেছে আমার হাজব্যান্ড। যেটা সত্যি সেটা তো মানে স্বীকার করতেই হবে। এবার আমার কপাল, সেই মানুষটাকে আমি হারিয়েছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমার বর এতটা সাপোর্টিভ ছিল, মানে ও যে আজকালকার যুগের ছেলে, আর আজকালকার যুগের ছেলে হয়ে এরম ভালো ছেলে, মানে কি বলবো, গোল্ডেন গোল্ডেন মানে ভাগ্য আমার ছিল যাকে বলে। আমার শাশুড়িও তাই ছিল, আমার শাশুড়িও প্রচণ্ড ভালো ছিল। এবার আনফর্চুনেটলি ওই সময়টা আমার শাশুড়ি বেঁচে ছিল না, মারা গেছিলেন, 2019-এই মারা গেছিলেন। আর সেটা 2020-তে আমফানের ঝড়টা এসেছিল মনে হয়। মানে এমন অবস্থা হয়েছিল আমাদের এখানে, মানে মানে একটা বাগান টাইপের আছে সামনে, একটা বাড়ির ঠিক উল্টো দিকে, সেই বাগানটার যে গেটটা ছিল, সেই গেটটাকে একেবারে ভেঙে চুরে চুরমার করে দিয়ে চলে গেছে। এটা এত বড় আম গাছ পুরো মানে রাস্তার ওপরে উল্টে পড়ে আছে। তোমরা অবস্থাটা ভাবো যে কতটা সাংঘাতিক ঝড়টা হয়েছিল, যে ঝড়টা হলে একটা পুরো আম গাছ উল্টিয়ে দিয়ে চলে যায়। তো যাই হোক, আমাদের প্রায় 2-3 দিন মতো লাইট ছিল না, তার মধ্যে আমার শরীর খারাপ, আমি হাঁটাচলা করতে পারি না, সেই সময়টা আমি পুরো বেড রিডেন ছিলাম, মানে একটা বিভৎস বাজে অবস্থা। থ্যাংক ইউ বিষাদি। এবার যাই হোক, এবার হ্যাঁ গো তনুদীপ, ছবি সবাই বলে যে ছবি দেখলেই বোঝা যায় যে মানুষটা কত ভালো ছিল, তুমি ঠিকই বলেছ। তো যাই হোক, এবার সে তো আছে, এবার তোমাদের ঘটনাটার দিকে যাই, এবার ঘটনাটার দিকে প্রসিড করি। এবার রাত্রিবেলা ও মানে এতটা কেয়ারিং ছিল, মানে এত কেয়ারিং কি হয় জানি না। রাত্রিবেলা না আমার একটা অদ্ভুত জিনিস শুরু হতো, মানে যেই এই 11টা বাজবে, অমৃতা এটা কোথায়? কলকাতায়? হ্যাঁ কলকাতায়, কলকাতায় গো, কলকাতাতেই, আমার বাড়ি তো টালিগঞ্জে, তো এখানে। তো যাই হোক, এবার আমি শুয়েছি, আর আমার একটা অদ্ভুত জিনিস শুরু হয়েছিল, যে রাত্রিবেলা শুলেই না অসম্ভব পায়ের চাটুটা না জ্বালা করতো, প্রচণ্ড পায়ের চাটুটা জ্বালা করতো, ঘুমাতে পারতাম না, উঠে বসে থাকতাম। আর ও না, ও সারাদিন কাজ করতো, অফিসের ল্যাপটপে কাজ করতো, অফিসের তো কাজ থাকতোই, অফিস তো আর লকডাউন দেখেনি, ওয়ার্ক ফ্রম হোম করছিল। তো যাই হোক, এবার ও ল্যাপটপে কাজ করতে করতে ও আর পারে না, সারাদিন অফিসের একটা খাটার মানে মেন্টাল প্রেশার তো থাকে, ফিজিক্যাল প্রেশার নাই থাকলো, মেন্টাল প্রেশার থাকে। আর ও তো ইঞ্জিনিয়ার ছিল, একটা ভালো পোস্টে ছিল, কোয়ালিটি ম্যানেজারের পোস্টে ছিল, সো দ্যাটস ওয়াই ওর ওপরে অনেক দায়িত্ব ছিল, ওর আন্ডারে অনেক লোক কাজ করতো। সব বুঝতেই পারছে যে আমি আর ওকে আলাদা করে কিছু বলতাম না, আমার জন্য এটা এনে দাও ওটা এনে দাও। কিন্তু ও না একটা অদ্ভুত জিনিস, ও না কি জানি কোথা থেকে সেন্স করতে পারতো যে আমার কষ্ট হচ্ছে। আর ও মানে এটা বলা উচিত না পাবলিকালি, বাট তা আমি বলছি, ও আমাকে ভালোবেসে হাতু রাখতো, বেসিক্যালি আমাকে হাতু রাখতো। এবার ও বলছে যে হাতু তোমার কি কোনো কষ্ট হচ্ছে, ওটা ভালোবাসার টাক ছিল, তাই জন্য আমি কিছু মাইন্ড করতাম না। কিন্তু ও এমন একটা সরল মানুষ ছিল না, ও সবার সামনে আমাকে হাতুই ডাকতো, যেটা আমার একটু অকওয়ার্ড লাগতো, কিন্তু তবুও। যাই হোক, তো আমি টুয়ার্ডস দ্য ওই যাচ্ছি, টুয়ার্ডস দ্য ইনসিডেন্ট যাচ্ছি। ও বলছে হাতু তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? তখন বললো হ্যাঁ গো, আমি তোমাকে ডাকতে চাইছিলাম না, কিন্তু আমি পাচ্ছি না, আমার আবার পায়ের নিচটা জ্বালা শুরু করেছে। তখন বলছে তুমি দাঁড়াও, আমি একটু টর্চ জেলে, তখনও লোডশেডিং তো, বলছে টর্চটা জেলে একটু আইস কিউবটা ফ্রিজ থেকে নিয়ে আসি। আমি বললাম হ্যাঁ গো, এখন তো লোডশেডিংয়ের মধ্যে আইস কিউবের কি আর আইস থাকবে? আর দাঁড়াও না, আমি যদি একটা বরফ পাই, আমি একটা থালা করে একটা বরফ নিয়ে আসি, তুমি একটু পায়ে দাও, তোমার একটু আরাম হবে। ঠিক আছে। এবার ঝড় বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, গরমটা অতটা লাগছিল না। তো যাই হোক, এবার ও ঠিক
দুটো তিনটে এরকম ছোটো ছোটো আইসের ওই নিয়ে না কিউবে না আমাকে দিয়ে বলছে তুমি পায়ে ঘষো। এবার ওটা পায়ে ঘষলে না মানে সাময়িক একটু আরাম হচ্ছে, কিন্তু বরফ তো আর কতক্ষণ থাকবে, বরফ তো আর বেশিক্ষণ থাকবে না, গলে যাবে। তো যাই হোক, এবার তখন দেখলাম একটু ওই হয়েছে, মানে একটু জ্বালাটা কমেছে। একটা অদ্ভুত সিচুয়েশনে তখন আমি ছিলাম, কেন কি হয়েছিল আমি কিছুই বুঝতে পারিনি, মানে মানে বের করতে পারিনি। তো যাই হোক, আমি তো ভেবেছিলাম হয়তো ব্ল্যাক ম্যাজিক হয়েছে, কিন্তু জানি না। আমি আরেক এই প্রসঙ্গে আরেকটা ঘটনায় আসবো। যাই হোক, এবার রাত্রিবেলা শুয়ে পড়েছে। হ্যাঁ ইন্দ্রাণী দি হাই, থ্যাংক ইউ ফর কামিং। তো যাই হোক, আমি আর বেশি কমেন্টস এখন পড়ছি না, আমি বলে নিই ঘটনাটা। এবার ঘুম হট করে ওই কষ্ট সহ্য করতে করতে করতেই আমার ঘুম এসে গেছে। এবার ঘুম আসলে না আমার তখন আর তাল গান অ্যান ফ্যান কিচ্ছু কিচ্ছু ওই থাকে না, বোধ থাকে না। আমি তো সলিড ঘুমিয়ে পড়েছি, মানে একটু আরাম পেয়েছি আর ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, এবার ঘুমাচ্ছি। এবার না আমি না কন্টিনিউয়াসলি শুনতে পাচ্ছি যেন আমার কানের সামনে পুরো আমার শাশুড়ি মার গলা, পুরো আমার শাশুড়ি মার গলা, যেন আমার শাশুড়ি মার গলাকে এসে আমাদের মানে আমার খাটের মানে মাথার কাছে এসে যে বলছে, আমাকে আমার শাশুড়ি মা অমৃতাই ডাকতো। তো কোনো নাম টাম দেয়নি, ফর থ্যাঙ্কস গড, কোনো নাম টাম দেয়নি, আমাকে অমৃতাই ডাকতো। বলছে অমৃতা একটু ওঠো তো, উঠে গিয়ে দেখো তো গ্যাসটা বন্ধ আছে কিনা। এবার আমি ঘুমের মধ্যে ছিলাম, এবার আমি অত শরীর খারাপ, আমি বেড রিডেন, উঠতে পারছিলাম না। আমি যেন ওই গলাটা পেয়ে না কোথা থেকে আমার মধ্যে না একটা জোশ এলো। ওই মানুষটা যে খাট থেকে উঠতে পারছিল না, তার পাটা এরম গোদার মতো ফুলে গেছিল, সারাক্ষণ বরের ভর নিয়ে চলছিল যেই মানে মানুষটা, সেই মানুষটা ওই রাত্রিবেলা 1টা-1:30 নাগাদ নিজের ফোন নিয়ে শটান একেবারে রান্নাঘরে গিয়ে গ্যাসটা মানে বন্ধ আছে কিনা দেখছে। তোমরা বিশ্বাস করবে না, তোমাদের হয়তো মনে হবে গল্প কথা বা গল্প কাহিনী বলছি আমি, কিন্তু লিটারালি গিয়ে দেখেছি আমি গ্যাস লিক করছে। কি গন্ধ রান্নাঘরে, গ্যাস লিক করছে। এবার ও না তখন আমার যেহেতু শরীরটা খারাপ ছিল, আমার হাজব্যান্ড এত অ্যাটেন্টিভ ছিল, মানে কি করে যে এতটা ভালো মানুষ হতে পারে কেউ। মানে ও না হট করে পাশ ফিরেছে, ও না জানে যে আমার শরীর খারাপ, না মাঝে মাঝে আমার গায়ে হাত দিয়ে দেখতো যে আমি ঠিক আছি কিনা, আমি ভালো আছি কিনা, আমি ঠিক আছি কিনা। যেই হাতটা দিয়েছে দেখেছে আমি নেই, ওর তখন ভয় হয়ে গেছে। ও না ঘুমাচ্ছিল তো, হাতু বলে চেঁচিয়ে উঠেছে, এখন লিটারালি হাতু বলে চেঁচিয়ে উঠেছে। এবার আমি তো রান্না করেছিলাম, তারপর আমি ওটা দেখে বন্ধ টন্ধ করে এসে আমি ঘরে আসবো বলে ফিরছি। ও যখন দেখেছে আমি নেই, ওর টেনশন হতে শুরু করেছে। ও মানে শুয়েছিল, তড়াক করে উঠেছে, মানে ওরমভাবে লাভ বোধহয় কোনো সিনেমার কোনো হিরো দিতে পারবে না, যতই তার বডি ফিটনেস হোক। ওই মোমেন্টের জন্য সেই দিনও মানে একদম বিশাল বড় মানে একেবারে টাইগার শ্রফ হয়ে গেছে, এমনভাবে ঝাঁপিয়ে ঘুম থেকে উঠেছে। এবার তখন আমার বোর না আমাকে দেখে হাঁ হয়ে গেছে, না হাতু এই না তুমি হাঁটতে পারছিলে না, এই না তুমি ওই করেছিলে, তুমি কোথায় গেছিলে। সেটাই তো আমি বিশালাক্ষী দি আমি অবাক হয়ে গেছি, এরম ঘটনা কি করে ঘটলো আমি বুঝতে পারলাম না। এবার তখন ও বলছে তুমি কোথায় গেছিলে, আমি বললাম দেখো না রান্নাঘরে। মানে কি অদ্ভুত, দেখো সেই সময় আমার মাথায় নেই যে আমার শাশুড়ি মা বেঁচে নেই, আমার মাথায় নেই। আমি ওকে বলছি এই যে মা বললো এসে যে অমৃতা যাও গিয়ে গ্যাসটা বন্ধ করে এসো, গ্যাস লিক হচ্ছে, নয়তো তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাই তো আমি গেলাম। তখন বলছে হাতু তুমি নিজেকে দেখো। এবার যখন ও আমাকে বলেছে হাতু তুমি নিজেকে দেখো, তখন আমি না এরম করে টলমল করছি, তখন কিন্তু আমি টলমল করছি। তখন আমার মাইন্ডে এসছে হ্যাঁ তো আমার তো শরীর খারাপ, আমি তো উঠতে পারছি না। তখন কিন্তু ধপ করে এসে আমি খাটে বসে পড়েছি, আবার ইনফ্যাক্ট শুয়ে পড়েছি, বসে পড়িনি শুয়ে পড়েছি। তখন বললো তুমি হাতু তুমি একা একা কী করে গেলে, অতটা দূর কী করে গেলে। আর আমাদের বরাবরই না সিসিটিভি ক্যামেরা একটা লাগানো ছিল বরাবরই। তো তখনও বলছে, তখনও পরদিন সকালবেলা বললো আমি দেখবো তুমি কী করে গেলে কী না করলে, সিসিটিভি ক্যামেরায় দেখবো। আমি না পুরো তখন ও বলছে হাতু তোমাকে মা কোথা থেকে ডাকবে, তোমাকে মা কোথা থেকে ডাকবে, মা তো বেঁচে নেই, মা তো নেই আমাদের মধ্যে। তখন আমি বললাম হ্যাঁ গো তুমি কিছু শুনেছো। তখন বলছে আমি কিছু শুনিনি, বাট আমি যেন মানে সেন্স করতে পারলাম যে কেউ একটা যেন খাটের পাশ দিয়ে সরে গেল। এবার ও কাউকে দেখতে পায়নি বা কোনো গলা পায়নি, ও কিন্তু সেন্সটা করেছে যে কেউ আছে, তাই জন্যই মেবি ওর ঘুমটা ভেঙেছিল, আমার দিকে ঘুরেছিল।
তো যথারীতি একটা অদ্ভুত ঘটনা সেদিন রাত্রিবেলা হলো। এই ঘটনাটা তো কোনো এক্সপ্লেনেশন পেলাম না আমি আর দুজনেই। তো যাই হোক, এবার পরের দিন সকালবেলা উঠে আমি সব মানে আমার দেওর যা ওদেরকেও বললাম যে এরম করে গ্যাস লিক করছিল, আমরা আমাদের গরম মানে ওই সময়টা অন্ধকারের মধ্যে কেউই খেয়াল করিনি, কিন্তু এটা একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। তখন আমি আবার এই ঘটনাগুলো সব বললাম ওদেরকেও। ওরা ভীষণ অবাক হলো, ওদের সাথে সাথে আমিও অবাক হলাম যে কি করে হলো। পরের দিন যখন সবাই মিলে বসে, পরের দিন তো আর মানে খুবই লন্ডভন্ড অবস্থা, অফিস টফিসও যাওয়া হয়নি কাউরি পরের দিনও, লকডাউনও ছিল তার পরের দিনও। আমাদের সে মনে আছে কত দূর দূর থেকে গিয়ে আমরা জল নিয়ে আসতাম ওই সময়টা, মানে খাওয়ার জলটুকু পর্যন্ত ছিল না, এমন খারাপ অবস্থা হয়ে গেছিলো আমফানের পরে। তো যাই হোক, তখন আমরা পরের দিন সকালবেলা মানে আমরা দেখলাম সিসিটিভি ফুটেজটা, তোমরা বিশ্বাস করবে না, আমি যেন পুরো সুস্থ মানুষের মতো হেঁটে গেলাম। সারাদিন অত অসুস্থতা অত কিছু যেন মনেই হয়নি যে আমার কিছু হয়েছিল। আমি একেবারে সুস্থ, কেন যন্ত্রচালিত একটি রোবটের মতো গিয়ে আমি গ্যাসটা ওই করলাম। মানে আমাদের মানে সিসিটিভি ক্যামেরাটা কেমন বলো তো, মানে এরম করে রোটেট করে, একটা জায়গায় স্টিক নয়, এরম করে রোটেট করে, যে আমাদের মানে সিঁড়ির নিচটাও ওই ওই মানে ব্যবস্থা, আর আমার ঘরের মধ্যেও ওই ব্যবস্থা। যদি বাই চান্স আমরা কোনো দিন থাকলাম না বাড়িতে, যে সিসিটিভি ক্যামেরাটা সবসময় রেকর্ডিং করে। তো যাই হোক, তো এটা আমার আরেকটা ইনসিডেন্ট ছিল, ওই আমফান বলাতেই আমার এই কথাটা মনে পড়লো। আশা করি তোমাদের ইকুয়ালি মানে অদ্ভুত লেগেছে ঘটনাটা। যেমন বিশালক্ষীদি যেমন বললো যে যে এরকম ঘটনা হয় অমৃতা, সত্যি আমি তো অবাক হয়ে গেছিলাম যে এরকম ঘটনা হয় আজকালকার দিনে। আর আমার শাশুড়ি মাও বলতে নেই, দেখো সব মিথ্যে কথা বলবো না, সব বৌমা আর সব শাশুড়ির মধ্যে কিছু না কিছু খটাখট লাগে, মিথ্যে কেন বলবো। আমার শাশুড়িমার মধ্যে মতো শাশুড়ি মা হয় না, আমার শাশুমা ভগবান ছিল, দেবী ছিল, এইসব বাজে কথা। সব শাশুড়ি বৌমার মধ্যে কিছু না কিছু খুটখাট লাগে, কিন্তু তার মধ্যেও মানিয়ে নিতে হয় বলবো। আমার শাশুড়ি আমার সাথে আমার কম লাগতো না, ভালোই লাগতো, কিন্তু এন্ড অফ দ্য ডে পরবর্তী কী করে গিয়ে কি আমাদের মধ্যে মিল হয়ে যেত, এটাই হলো মেন। একটাই খারাপ লাগে যে আমার শাশুড়ি মার একটা ইচ্ছা ছিল যে আমার দেওরের বিয়েটা দেখে যাওয়া, সেটা দেখে যেতে পারলো না, যে এত আমার যা এত ভালো, মানে এত কেয়ারিং ভালো মেয়ে একটা, মানে তাকে দেখে যেতে পারলো না, তাকে মানে আশীর্বাদ করে যেতে পারলো না। এই জিনিসটা একটু খারাপ লাগে, আর কিছুই না। মানে মেয়েটা এত ভালো, মানে এত কেয়ারিং, মানে কোনো মানে বৌদির প্রতি কোনো যা যে এত কেয়ারিং হয়, মানে এটা ভাবা যায় না, এটা ঠিক নেওয়া যায় না। যেমন আমার দেওর তেমন আমার যা, মানে ভগবান যে কি কপাল দিয়ে আমাকে পাঠিয়েছে আমি জানি না, এত ভালো শ্বশুর বাড়ি পেয়েও আমার এই কপাল। বিশালাক্ষী দি বোধহয় কিছু লেখলো এটা, কিন্তু ওনার একটা টান থেকে যায় মা তো। হ্যাঁ সত্যি কথা, ওনার একটা খুবই মনের ইচ্ছা ছিল যে ছোট ছেলের বিয়েটা দিয়ে যাওয়ার, সেটা হয়তো উনি পারেননি, কিন্তু বিশ্বাস করো আমি না ওনার প্রেজেন্স কোনো দিন পাইনি, ওই ভয় দেখানো আশা বা কিছু কোনো মানে উনি এতটাই ভালো মানুষ ছিলেন, হয়তো তাই জন্য মেবি। আমার শ্বশুর বলো, আমার শ্বশুরকে আমি তো দেখিনি, আমার শ্বশুর মাসে আমার বিয়ের আগেই চলে গেছিলেন, কিন্তু শাশুড়িকে দেখেছিলাম তো, মানে ভালো মানুষ যাকে বলে, ভালো মানুষ ছিলেন, খারাপ না, মানে ভালো ছিলেন, মানে একেবারে ভগবতী মা দুর্গা তেমনও না, ভালো ছিলেন। নয় ওই একটাই সুপ্ত ইচ্ছা ছিল ছোট ছেলের বিয়েটা দেখে যাওয়া, মানে ছোট ছেলেকে প্রচণ্ড ভালোবাসত। বড় ছেলে তো জানে যে বড় ছেলে দায়িত্ব নেবেই, কিন্তু বলে না যে বাড়ির ছোটদের প্রতি সবসময় মাদের একটু বেশি টান থাকে, সেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। কেন আমার বাড়িতে আমি ছোট ছিলাম, এবার প্রথম থেকে ছোট থেকেই আমার দাদাকে বলা হয়েছিল ভালো লাগলো দুঃখ করো না, না গো দুঃখ করি না, আমি ওর স্মৃতিটাকে একটা সুখের স্মৃতি হিসেবেই আমার কাছে রেখে দিয়েছি, সেটা হয়তো আমি মানে সারা জীবনেও ভুলতে পারবো না, যেইটুকু সময় ওর সাথে কাটিয়েছি সেইটুকু সময় আমি সুখের স্মৃতি হিসেবেই রেখেছি, মানে কখনো আমি দুঃখর স্মৃতি হিসেবে রাখবো না। তোমরা জানি তোমরা আমাকে সবাই ভালোবাসো তাই জন্য বলছো, কিন্তু বিশ্বাস করো ওর কথা ভাবলে আমি কখনো দুঃখ পাই না, কষ্ট পাই না, আমার চোখ থেকে সবসময় কখনোই জল পড়ে না, আমার সবসময় মুখে হাসি হাসি ওর কথা বললে। মানে একটা পার্সন যে এতটা কেয়ারিং হয় না না বললেই নয়। আর দেখো তোমরা তো আমার ফ্যামিলি, তোমরা আমার সেকেন্ড ফ্যামিলি, তো তোমাদের কাছে শেয়ার করতে আমার কোনো লজ্জা নেই, যেটা সত্যি সেটা সত্যি।
আমি হয়তো এইটুকু সময়ের মধ্যে ওর জন্য কিছু করে যেতে পারিনি, বাট ও চলে যাবার পরেও আর্থিকভাবে বলো বা কি বলবো, আমার কখনো মানে শেল্টারের তো কোনো অসুবিধা হয়নি। তুমি কখনো ভাবতে পারো যে মানে যার স্বামী মারা গেছে তার বাড়ির লোকজন বলছে যে তোমাকে অন্য কোথাও যেতে হবে না, বৌদি তুমি অন্য কোথাও যেও না। এটা আমার লিটারালি আমার দেওর আর জায়ের কথা আমার বর চলে যাবার পরে, যে বৌদি তুমি কোথায় যেও না, তুমি থাকলে আমাদের যা মনে হবে যেন আমরা যেন দাদার প্রেজেন্স ফিল করতে পারছি। এটা কতজন শ্বশুর বাড়ি থেকে এই কথাটা বলে, এরম তো বলে না, যথেষ্ট ভালো মানুষ না হলে এই কথাগুলো বলে না। তাই জন্যই আমি ওদের সাথে এত মানে প্রায় 4 বছর হতে চললো, এই নভেম্বরে 4 বছর হয়ে যাবে, আমি কিন্তু ওদের ছেড়ে যেতে পারিনি। এটা অদ্ভুত টান হয়ে গেছে আমার এই বাড়ির প্রতি ওদের প্রতি, কেন মিথ্যে কথা বলবো। তো যাই হোক, আমি হয়তো একটু বেশি কথা বলে ফেলছি, এতটা বেশি বকা হয়তো উচিত নয়, তোমাদের খারাপ লাগতে পারে। তো এবার আমি থার্ড ইনসিডেন্টের দিকে মুভ অন করি। এবার নেক্সট এটা মাঝে মাঝে যে স্লো কানেকশন কেন দেখায় বুঝি না, মানে মনে ভয় দেখিয়ে দেয়। এটাও ভগবানের আশীর্বাদ ছাড়া কিচ্ছু হয় না, আমি বুঝতে পারছি। মানে মধ্যে একটা পাতাও নড়ে না ভগবানের আশীর্বাদ ছাড়া। মানে ওনার হাতটা সবসময় আমার মাথার ওপরে আছে। এক সময় যখন মানে MA সেকেন্ড ইয়ার দেব, সেই সময়টা তো আমার মানে মা মারা গেল। এবার তখন হয়তো ভেবেছিলাম যে আমরা হয়তো চলতে পারবো না, আমরা হয়তো শেষ। একদিকে দুঃখ দিয়েছেন, অন্যদিকে সাপোর্টও দিয়েছেন। ঠিক কথা, একদম ঠিক বলেছে বিশালাক্ষীদি, একদম কারেক্ট কথা। মানে একেবারে কিন্তু মেরে দেয়নি। ভগবানের একটা কথা আছে না, ভগবান কিন্তু পুরো কখনো মারে না। ওদিকে তাকিও না, না না বেশি কথা নয়, আমরা তো গল্প করতে আর শুনতেই এসেছি। হ্যাঁ ঠিক তাই, তোমাদের সাথে তোমরা বন্ধু বান্ধবের মতো আমার, তাই জন্যেই তোমাদেরকে সেকেন্ড ফ্যামিলি মনে করি, তাই জন্যে এইগুলো শেয়ার করলাম, নয়তো শেয়ার করার কোনো মানে হয় না। তো যাই হোক, এবার আমি থার্ড ইনসিডেন্টটার দিকে মুভ করি। এবার এই ইনসিডেন্ট যেটা আছে, এটা একটা এখানকার ঘটনা নয়, এটা একটা বাইরের দেশের ঘটনা, টোটালি বাইরের দেশের ঘটনা। জায়গাটার নাম বলবো না, কিন্তু দেশটার নাম বলে দিস। মানে এটা হলো সিরিয়া দেশের উপত্যকার একটা ঘটনা। এবার এটা বেসিক্যালি একটা লাভ স্টোরি, একটা হিন্দু আর মুসলিম, একটা হিন্দু ছেলে মুসলিম মেয়ে। তো সবাই মোটামুটি জানে, সবাই হয়তো মাইন্ডের মধ্যে একটা বিল্ড আপ করে নিয়েছো, নিশ্চয়ই দুজনের বাড়ি থেকে মানবে না, কিছু দুজনে মিলে পালিয়ে যাবে, গিয়ে কিছু একটা ভৌতিক কাণ্ড হবে। এইসব কিন্তু কিচ্ছু না, এটা কিন্তু টোটালি একটা অন্য রকমের একটা ইনসিডেন্ট যেটা আমি আজকে বলতে চলেছি। এটা হলো একটু ভয়ের আছে, মিথ্যে কথা বলবো না, একটু ভয়ের আছে, কিন্তু ভয়ের থেকেও বেশি যে প্রশ্নটা আছে সেটা হলো অদ্ভুত একটা জিনিস। তো যাই হোক, এবার যেটা বলছিলাম যে ওরা দুজনকে খুবই ভালোবাসত, দুজনে লাভ ম্যারেজ করেছিল। লাভ ম্যারেজ করে ওরা ঠিক করেছিল যে যেহেতু দুই বাড়ি থেকেই মেনে নেয়নি, তো ওরা পালিয়ে গিয়ে বিয়ে করবে। তো ওরা ওখানেরই একটা অন্য কোনো একটা গ্রামে গিয়ে ওরা সেটেল ডাউন করেছিল। ঠিক আছে, এবার খুব ভালোভাবে ওদের জীবন কাটছিল, ওরা খুবই সুখী ছিল, মানে যাকে বলে সুখী দাম্পত্য। তো প্রিয়ের প্রায় 3-4 বছর যাওয়ার পরে, মানে না 3-4 বছর, 2-3 বছর যাওয়ার পরে ওদের একটা বাচ্চা মেয়ে হয়, ছোট্ট ভীষণ মিষ্টি একটা গোলগাল একটা বাচ্চা মেয়ে হয়। তো ওরা তো খুব খুশি। এবার ওরা ঠিক করলো যে বাড়িতে খবর দিই, স্বাভাবিকভাবে সবাই চায় নিজের মা বাবার একটা আশীর্বাদ পেতে। সরি ফর দ্য ইন্টারাপশন। তো যাই হোক, সবাই চায় একটা নিজের বাড়ির মা বাবার আশীর্বাদ পেতে। তখন মেয়েটা ছেলেটার কাছ থেকে জিজ্ঞেস করে যে হ্যাঁ গো, আমি কি বাড়িতে খবর দেব, তাহলে ওনারা জানতে পারবেন যে এরম নাতনি হয়েছে ওনাদের, ওরা হয়তো খুবই খুশি হবে, আমাদের মেনে নেবে। তখন ওর ছেলেটার খুব একটা ইচ্ছা ছিল না, কেন কি ও নিজের বাড়ির লোকজনকে চিনত যে কতটা কি মেনে নেবে। তো যাই হোক, ওরা তোমার ঠিক আছে দাও, তোমার যখন মনে হচ্ছে তখন খবর দাও। ঠিক আছে, এবার যথারীতিভাবে ফোন করেছে। এবার ফোন করার পরে ফোন করে দেখছে পাচ্ছে না, রিং হয়ে যাচ্ছে, পাচ্ছে না। একটা অবাক ব্যাপার, যে বুঝতে পারছে না। এবার ছেলেটা নিজের বাড়িতে ফোন করেছে নিজের মা বাবাকে জানানোর জন্য। এবার ছেলেটার বাড়িতেও কেউ ফোন ধরছে না, লিটারালি কেউ বেজে যাচ্ছে, কেউ ফোন ধরছে না।
এবার আচ্ছা কটা বাজলো, আমি তো কথা বলে একবার বলতে শুরু করলে আর থামি না, এই আমার সমস্যা। আশা করি 9:39 দেখলাম, বেশিক্ষণ হয়নি, বলার একটু সুযোগ আছে, অ্যাটলিস্ট 10টা অবধি বলার সুযোগ আছে। যাই হোক, এবার যেটা বলছিলাম, এবার ঠিক আছে, এবার ওরা বলছে যে এ বাবা দুবারিতে এরম করে ফোন বাজছে, একই ব্যাপার, কেউ ধরছে না, 2-3 দিন হয়ে গেছে। তো তখনও বলছে যে, তখন ওরা দুজনেই ভয় পেয়ে গেছে। এবার ওদের তো একই গ্রামে বাড়ি ছিল, তো ওরা ঠিক করলো কি যে একটা কাজ করব, আমরা কাল সকাল সকাল বেরোবো, দিয়ে আমরা নিজেদের বাড়িতে গিয়ে একবার দেখবো কি পরিস্থিতি। ঠিক আছে, এবার যেমন বলা তেমন কাজ। পরের দিন সকালবেলা ভোরবেলা উঠে বাস ধরে ওরা রওনা দিয়েছে নিজের বাড়ির দিকে। এবার ঠিক আছে, এবার বাড়িতে পৌঁছেছে। এবার বাড়িতে পৌঁছে দেখে তালা দেওয়া, দুজনের বাড়িতেই তালা দেওয়া। তখন ওরা অবাক হয়ে গেছে যে ব্যাপারটা কি হলো, মানে তালা দেওয়া কেন, কি অসুবিধাটা কি, কোথায় গেল এরা। তো আশপাশে সব গ্রামের লোকজনকে জিজ্ঞেস করেছে যারা ছিল তাদের চেনাশোনা। তখন বলে, বাবা তোরা যখন চলে গেলে যেদিন, তারপর দিন রাত্রিবেলা খুব সমস্যা শুরু হয়ে গেছে, তেনারা এসে নাচানাচি শুরু করে দিয়েছে। আমি কি গল্প বলবো, এই নেটওয়ার্ক একটা এত বাজে জিনিস না, এর ভয়ে না আসতে ইচ্ছা করে না লাইভে, ভীষণ বাজে জিনিস। যাই হোক, আমি তাড়াতাড়ি এন্ড করি, লাস্ট এটা আমার একটা ঘটনা। তো যাই হোক, তারপরে ওরা চারিদিকে পুলিশ টুলিশে খবর দিল। তখন ওনারা মানে গ্রামের লোকজন থেকে জানতে পারলো ওরা তো প্রায় 2-3 বছর ছিল না গ্রামে। তো ওই 2-3 বছর থেকে ওনারা নিখোঁজ, ওনারা নিখোঁজ, ওনাদের কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। তখন পুলিশ যথারীতি জিজ্ঞেস করেছে যে আপনারা 2-3 বছর পরে আপনাদের মনে পড়লো নিজের মা বাবার খোঁজ নেবার কথা, মানলাম আপনারা পালিয়ে গিয়ে বিয়ে করেছেন, আপনারা কি এতটা স্বার্থপর, নিজের মা বাবার খোঁজ রাখেন না? তো ঠিক আছে, এবার যথারীতি কী করবে, পুলিশ খুঁজছে। এবার পুলিশ প্রায় 1 সপ্তাহ পরে একটা যা খোঁজ পেল যে একটা মানে সাধু বাবার কুটিরে ওদের মানে অদ্ভুতভাবে একই সাধু বাবার কুটিরে ওই 4 জনকে পাওয়া গেছে। এদিকে একে অপরকে কিন্তু সহ্য করতে পারতো না, একটা ফ্যামিলি কিন্তু মুসলিম ছিল, তারা যে কেন শুধু সাধু বাবার কুটির গেল তার কিছু কোনো কিন্তু এত্তা নেই। যে যাই হোক, তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে এসছে। এবার তারা ভালোভাবেই নিজেদের মানে ছেলে বৌমাকে মেনে নিয়েছে, আর এদিকে যাই হোক মিটমাট হয়ে গেছে। এবার চলছে। এবার মাঝে মাঝে যে কি মানে তাদের কি অসুবিধা হয় গাই না। তো যাই হোক, পরবর্তীকালে ওরা খোঁজ মানে নিয়েছিল, আমি তাড়াতাড়ি শেষ করছি, কিছু মনে করো না, নেটওয়ার্কে এরকম যা বিভৎস বাজে অবস্থা, মানে যখন তখন মানে খারাপ কেটে যেতে পারে না ওই। তো আমি তাই জন্য তাড়াতাড়ি একটা বিচ্ছিরিভাবে শেষ হবে যদিও বা বুঝতে পারছি, বাট কী করবো, নেটওয়ার্ক ইজ ভেরি ব্যাড, ভেরি পুয়ার। তো যাই হোক, এবার যা হলো, পরবর্তীকালে ওরা যেটা জানতে পেরেছিল, এটা অদ্ভুত ব্যাপার, যে ওই যে ওরা যে আমার মনে হচ্ছে না আমি লাইফটা কন্টিনিউ করতে পারবো, যা অবস্থা, মানে ভীষণই বাজে অবস্থা। আমার মনে হয় আজকে এখানে এন্ড করি, আমি নেক্সট ডে এই মাসেরই শেষে একটা দিন এসে আমি আবার এটা কন্টিনিউ করব নাকি বুঝতে পারছি না। বিশালক্ষী দি তুমি কি বলো? মানে মানে প্রচণ্ড ওয়্যারলেস কানেকশনের প্রবলেম হচ্ছে, এদিকে বৃষ্টি ফিষ্টি কিচ্ছু নেই, তাও এই অবস্থা, আমি ঠিক বুঝতে পারছি না আদৌ তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না সেটাও তো বুঝতে পারছি না। বিশালাক্ষীদি কি বলো, আমি কি কন্টিনিউ করব নাকি খুবই খারাপ অবস্থা নেটের, বা কোনো বৃষ্টি বাদলা নেই তাতেই এই অবস্থা, কেন হচ্ছে কি জন্য হচ্ছে ভগবান জানে, গড নোস। আমি তাহলে মানে পরবর্তীকালে আমি একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি এন্ডিংটা, নয়তো একটা সাসপেন্স থেকে যাবে। যে পরবর্তীকালে জানা গেছিলো, হ্যাঁ এখন ঠিক আছে, কিন্তু প্রবলেম করছে মাঝে মাঝে, যে ওরা যে চলে গেছিল না, ওরা চলে যাওয়ার পরে যে মুসলিম পরিবারটি ছিল, ওই মুসলিম পরিবারটি মানে পরবর্তীকালে যেটা মেনলি প্রবলেমটা হয়েছিল, যে ওই মুসলিম পরিবারটি ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করেছিল। তো ব্ল্যাক ম্যাজিক করে ওদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যেটা হয় ব্ল্যাক ম্যাজিকটা হয়তো খুব ভালোভাবে ফলপ্রসূ হয়নি, তাই জন্যেই ওনাদেরকে ব্যাকফায়ার করেছিল। ব্যাকফায়ার হওয়াতে ওই যে ছেলেটির মা বাবা ছিল, ওই মা বাবার ওপরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক হয়ে গেছিলো। আর ব্ল্যাক ম্যাজিক হয়ে যাওয়াতে ওনারা কিন্তু ওইখান থেকে আশ্রম থেকে বা কুটির থেকে কিন্তু বেরোতে পারেনি,
ওই যে ওরা ছিল না, ওরা ব্ল্যাক ম্যাজিক যখন করার চেষ্টা করা হয়েছিল, এবার তোমরা বলতে পারো হ্যাঁ নয় মানলাম যে মানে যে মুসলিম পরিবারের যে মেয়েটির বাবা মা ছিল তারা করতে চেয়েছিল, তাহলে এই হিন্দু পরিবারের মা বাবারা কেন তাহলে ওটা গেল? ওরা যখন খবর পেয়েছিল, ওনারা মানে ওরা হিন্দু বা মুসলিম বলে বলছি না, ওনারা যখন খবর পেয়েছিল যে এনারা এরম ওদের সন্তানের ওপরে এরম করছে, ওনারা তখন রেগে মেগে লোকজন নিয়ে গিয়ে ওনাদের মানে মেরে টেরে এটাকে বন্ধ করার জন্য একটা প্রয়াস করেছিল। কিন্তু মেনলি যেটা হবে, হয়তো এদের ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে এরাও মানে ছেলের মা বাবাও গিয়ে প্রবাহিত হয়ে গেছিল, প্রবাহিত হয়ে গিয়ে দুটো ফ্যামিলি একসাথে থাকতে শুরু করেছিল। আমি তো কোনো দিন এরম অদ্ভুত বোকা বোকা কাণ্ড শুনিনি যে নিজেরা ব্ল্যাক ম্যাজিক করতে গিয়ে নিজেদেরই ব্যাকফায়ার হয়। আর পরবর্তীকালে যখন ওরা ফিরে এসেছিল তখন হয়তো ঠিক হয়ে গেছিল, ওনাকে ওনারা ফিরে এসেছিলেন নিজের নাতনির সাথে, ভালোই ছিল, খারাপ কিছু ছিল না। তো এটা একটা অদ্ভুত ঘটনা, এটা কোনো ভৌতিক ঘটনা আমি বলবো না, এটা শুনে আমার প্রচণ্ড স্ট্রেঞ্জ লেগেছিল যে এরকমভাবে কি ব্ল্যাক ম্যাজিক ব্যাকফায়ার করতে পারে, আমি জানি না। এবার নেক্সট একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করব, বেশি রাত করব না, কেন কি অলরেডি তেনারা ব্যাগরা দিতে শুরু করেছেন, নেটওয়ার্কের প্রবলেম করছে, তো তাই জন্য এটা একটা অদ্ভুত আইসক্রিম ভূতের ঘটনা। তোমাদের শুনতে আশা করি তোমাদের ভালো লাগবে। মানে ভাবতে পারো আইসক্রিম ভূতেরও ঘটনা হয়, ভূত তা আবার আইসক্রিম ভূত। তো যাই হোক, এবার এটা একটা বাচ্চা ছেলে, মানে সেই বাচ্চা ছেলে না পুরো অবসেসড ছিল আইসক্রিম নিয়ে। আইসক্রিম খাবো যখনই কোথাও, মানে গরমকালে, আমাদের এখানে তো বেসিক্যালি গ্রীষ্মপ্রধান দেশ, তো সবসময় মানে গরম থাকে, আর ওই বাচ্চাটা খুব আইসক্রিম খেতে মানে ভালোবাসতো। এবার আমাদের ছোটোবেলা যেটা হয়, আমরা যেমন, আমি বেসিক্যালি এখনও ছোটোবেলা কেন বলতো, আমি আজকেও আসার সময় মানে ওই যে অরেঞ্জ স্টিক আইসক্রিম আসে না, 10 টাকার পাওয়া যায়, সে চুষে চুষে গোলার মতো খেতে হয়, ওই আইসক্রিম আমি খেতে খেতে আজকে এসেছি, তাই ব্যাকফায়ার হলো। হ্যাঁ এক্স্যাক্টলি। তো যাই হোক, এবার ওই আইসক্রিম খেতে ভালোবাসতো। এবার বাচ্চাটা একদিন আইসক্রিমওয়ালা ওদের স্কুলের সামনে আসতো, তো আইসক্রিমওয়ালাটার সাথে খুব বন্ধুত্ব হয়ে গেছিলো, প্রত্যেক দিনই মোটামুটি আইসক্রিম কিনতো, মানে ওই যে হয় না পকেট মানি বাচ্চাদের দিয়ে দেওয়া হয়, পকেট মানি থেকে জমিয়ে আইসক্রিম কিনতো, দিয়ে খেত। এবার তখন ওরা বন্ধুরা খ্যাপাতো যে কী রে, তুই তো আইসক্রিম খেতে ভালোবাসিস কেন, সারাক্ষণ আইসক্রিম খেয়ে যাস। তো যাই হোক, এবার ও কিছু গায়ে মাখতো না, ভালোবাসতো, খেতো, ব্যাস এইটুকু, ব্যাপারটা মিটে গেল। এবার একদিন ওরা মানে যে বন্ধুগুলো ছিল খুব বদমাস ছিল। এবার তখন এইটা যে সময়টার কথা বলছে, তখন ওই গরমের ছুটি পড়বে তার আগের সিচুয়েশনে। তো ওরা খেলতে এবার দেখছে যে ওই আইসক্রিমের গাড়িটা দাঁড়িয়ে আছে। মানে বাচ্চা তো অত তো সেন্স নেই, মানে যেই বাচ্চাগুলো, মানে ও তখন মানে হার্ডলি ক্লাস 1-2 পড়তো। তো তখন ওরা খেলতে কি করেছে, এবার ওই ছেলেটার নাম ছিল, আমি মানে এটা বানিয়ে নাম দিচ্ছি, অনির্বাণ, বলছিল অনি করে ডাকতো ওরা। বলতো অনি তুই তো এত আইসক্রিম খেতে ভালোবাসিস, একটা কাজ করি। ওরা দেখতে পেয়েছে যে আইসক্রিমওয়ালাটা ওখানে নেই, মানে কোথায় হয়তো গেছে, অন্য কোথাও আইসক্রিম দিতে গেছে। ওরা কি করেছে, মজা ছলে ওই বাচ্চা ছেলেটিকে, অনিকে নিয়ে, ওই আইসক্রিমের ডাব্বাটা খোলা ছিল, ওই আইসক্রিমের ডাব্বাটার মধ্যে ঢুকিয়ে বন্ধ করে দিয়েছে। মানে এরকম একটা লাচ মতো থাকে, ওই ল্যাচটা বন্ধ করে দিয়েছে। এবার ও মোটামুটি গরমের মধ্যে প্রথম ঢুকেছে, ওরও বেশ মজা লাগছে, খুব মজা হচ্ছে, ঠান্ডা, কত আইসক্রিম, ওর তো আজ মজাই হচ্ছে, পারলে একটা খুলে খেয়ে নেয়, এরা বাচ্চা মানুষ তো কি বলবে। তো ঠিক আছে, এবার তখন এরা কি করেছে, ইন দ্য মিন টাইম এদের পেছনে স্কুলের বাস এসে হর্ন দিয়েছে, প্যাঁক করে হর্ন দিয়েছে। আর এই বাচ্চাগুলো খেলতে মাথায় নেই যে অনি ওই আইসক্রিমের ওইটার মধ্যে বন্ধ হয়ে আছে। ওরা সঙ্গে গিয়ে ওই হয়ে গেছে, বাসে উঠে গেছে, যথারীতি বাসে উঠে গেছে, বাসে উঠে বাস ছেড়েও দিয়েছে। মানে একে বলে হয়তো বাচ্চা, যে তুমি একটা অত বড় কাণ্ড করেছো, তুমি একটা আইসক্রিমের ডাব্বার মধ্যে নিজের বন্ধুকে বন্ধ করেছো, এদিকে মনে নেই বের করার কথা বন্ধুকে, কি অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, এবার আইসক্রিম বাটা বেশ অনেকক্ষণ পরে, হয়তো কোনো লোকালিটিতে আইসক্রিম সাপ্লাই করতে গেছিলো, প্রায় 2-3 ঘন্টা পরে এসছে। এবার এই বাচ্চা ছেলেটা তো জানা যায়নি যে এ বের হওয়ার চেষ্টা করেছে কিনা। স্বাভাবিকভাবে অতক্ষণ যদি একটা শরীর ঠান্ডার মধ্যে থাকে, কিছুক্ষণ পরে তো জ্বালা একটা ভাব আসে, তোমরা দেখবে অনেকক্ষণ যদি বরফ ঘষো নিজের হাতে, একটু পরে কিন্তু জ্বালা একটা ব্যাপার থাকে। তো যাই হোক, এবার ওনা হয়তো খুবই চেষ্টা করেছে, তখন আইসক্রিমগুলো যখন এসছে,
তখন দেখছে যে ওই আইসক্রিমের বক্সটার ওপরটা একটু তোবড়ানো, কি যদি খুব জোর এরকম করে ধাক্কা মারে, দুম দুম করে মারে, তো তেমন একটা তুবড়ানো ব্যাপার থাকবে, তেমন একটা তুবড়ানো ব্যাপার। তাহলে কি হলো, আমরা আইসক্রিমের গাড়ির মধ্যে কি কিছু পড়ল, মানে এসে ভারী কিছু পড়েছিল, বা কোনো গাড়ি এসে ধাক্কা টাক্কা দিল নাকি, পুরো তুবড়ে আছে ওপরটা। তখন বলতে দেখি তো কি ব্যাপার, তখন এরকম করে আইসক্রিমের ওইটা খুলেছে, খুলে দেখে বাচ্চা ছেলেটা পুরো সাদা হয়ে গিয়ে এরকম করে গুটিয়ে শুটিয়ে মানে পড়ে আছে। এবার তো অবস্থা খারাপ স্বাভাবিকভাবেই, ও ভাবছে যদি আমাকে এখন পুলিশ দেখে আমি একটা বাচ্চা ছেলেকে এরমভাবে আইসক্রিমের ওইয়ের মধ্যে রেখে বন্ধ করে দিয়েছি, পুলিশ তো আমাকেই ওই ভাববে, দোষী ভাববে। তখন কি বলবে, ও তো খুব কান্নাকাটি করছে, চেঁচামেচি শুরু করে দিয়েছে। এবার চেঁচামেচি শুরু করতে আশপাশে যারা স্কুলের দারোয়ান ফারোয়ান ছিল তারা দৌড়ে এসছে, তারাও দেখেছে ওরম অবস্থা, ধরাধরি করে বাচ্চাটাকে বাইরে বের করেছে। বাইরে বের করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। হসপিটালে কিছুক্ষণ ম্যাক্সিমাম মানে আধ ঘন্টা সময় পেয়েছিল ডাক্তাররা চিকিৎসা করা। তো চিকিৎসা করার পরে ওরা ডিক্লেয়ার করে দিল যে কি না, নিউমোনিয়া, লাংসে নিউমোনিয়া ধরে যাওয়াতে, অত তীব্র ঠান্ডায় নিউমোনিয়া ধরে যাওয়াতে বাচ্চা ছেলেটি মারা গেছে। এবার একবার তোমরা শুধু ভাবো কি কেয়ারলেসনেস। মানছি ওরাও বাচ্চা, কিন্তু এই জিনিসটা কে করে, আইসক্রিমের গাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে বন্ধুকে ভুলে চলে আসছে, সেটা ব্যাপার। তারপর থেকে না ওই আইসক্রিম বলাটা যেও আছে তার মধ্যেও একটা ট্রমা ঢুকে গেছিল। ও না ওই আইসক্রিম ওইটা বেচে দিয়েছিল, আইসক্রিমের গাড়িটা বেচে দিয়েছিল, বলছে আমি আর চাই না, থাকো, আমি কাউকে একটা বেচে দিই। এবার ওনার এই ঘটনাটা তো হয়ে যাওয়ার পরে আইসক্রিমের গাড়িটা যে কিনেছিলেন তার তো এত এত কিছু ইনসিডেন্ট জানা ছিল না, সে তো জানতো না এত কিছু। তো ঠিক আছে, এবার উনি ওই আইসক্রিমের গাড়িটা কিনেছেন, গরিব মানুষ, আইসক্রিম বিক্রি করে, বেশ ভালোই লাভ হয়, খারাপ লাভ হয় না। কিন্তু উনি না কিছুদিন ওই আইসক্রিমের গাড়িটা কেনার পরে কিছুদিন পরে রিয়েলাইজ করছেন উনি যেই অ্যামাউন্টের মানে আইসক্রিম নিয়ে আসছে তার থেকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আইসক্রিমগুলো যেটা বাকি থাকছে, কিছু তো বাকি থাকে, সব তো বিক্রি হয় না যতই গরমকাল হোক, কাউন্টটা জানো মানে একদম ওই থাকছে না, মানে কি বলো, একটাও আইসক্রিম বেঁচে থাকছে না। কিন্তু উনি একটা হিসাব, তো সবাই তো একটা আইসক্রিমওয়ালা একটা হিসাব রাখে, উনি হিসাবের মধ্যে রাখছে আমার তো অ্যাটলিস্ট 10-12 প্যাকেট আইসক্রিম ওই ওই থাকা দরকার, মানে বেঁচে থাকার কথা, সবগুলো তো শেষ হবার কথা না, কি করে শেষ হচ্ছে। এবার একদিন উনি ঠিক করলেন যে ওই ফ্রিজারটা খুলে, বোধহয় একটা সিস্টেম থাকে, ফ্রিজারটা খুলে উনি পরিষ্কার করবেন। এবার সারাদিন ঘুরে টুরে এসে তো আইসক্রিমের ফ্রিজারের ওইটা খুলে বন্ধ টন্ধ করে সব কিছু, তো এবার পরিষ্কার করছেন। পরিষ্কার করছে তোমরা লিটারালি বিশ্বাস করবে না, যখন পরিষ্কার করছে তখন যেন উনি ভেতর থেকে একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পাচ্ছে। তোমরা ভাবতে পারো, করে কান্নার আওয়াজ পাচ্ছে। যখন কান্নার আওয়াজ পাচ্ছে তখন ওনার খুব ভয় লেগেছে, কি হলো এইটুকু জায়গার মধ্যে কোথা থেকে কান্নার আওয়াজ আসছে, কি আশেপাশে তো কেউ নেই, কাউকেই তো দেখতে পাচ্ছি না। তখন সত্যি স্বাভাবিক ভয় পাওয়ার কথা। তখন ও না বলছে, তখন ও বলছে পরের দিন সকালবেলা ও ব্যাপারটা আর মাথায় বই করেনি, কেন ও তো গরিব মানুষ, ওকেও তো আলটিমেটলি নিজের পেটের জন্যে ঘুরে বেড়াতে হবে। তো যাই হোক, এবার গেছে গাড়িটা নিয়ে, এবার গাড়িটা নিয়ে ঘুরছে 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 ঘুরছে, এবার ঘোরার পরে হট করে এবার রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছে, একটা চেট্টি মতো ছিল, চেট্টির মতো একটা খাটিয়ার মতো পাতা ছিল, খাটিয়ার মধ্যে শুয়ে আছে। এবার কি করতে করতে মাঝরাতে চোখটা খুলেছে, এবার ও দেখতে পাচ্ছে পরিষ্কার যেন একটা পুরো সাদা হয়ে যায়, বা বরফের যেমন সাদা হয়ে গেলে যেমন হয়, বরফের ওপর শুয়ে থাকলে যেমন ডেড বডি যেমন শোয়ানো থাকে, ওরকম একটা তখন সাদা একটা ভাব এসে যায়, ওরম একটা সাদা ফ্যাটপেটে একটা বাচ্চা ছেলে ওর ওই আইসক্রিমের গাড়িটার ওপর দিয়ে মাথাটা এরম করে বের করে দাঁড়িয়ে আছে। তখন বলছে, তখন এটা আমি কি দেখছি, এটা আমি ঠিক দেখছি না ভুল দেখছি, বলে এরম করে নিজের চোখটা কচলাচ্ছে। এবার তখনও দেখছে না ওই বাচ্চা ছেলেটা মাথা বের করে এমন করে চারিদিকে দেখছে, এই লোকটার দিকে কিন্তু দেখেনি। তখন এই লোকটা কিন্তু সাহসী একটু হলেও ছিল, ও ভেবেছে হয়তো কোনো বাচ্চা ছেলে এসে এমনি মজা করার জন্য হয়তো ঢুকে পড়েছে। এই কেড়ে 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 তুই কেড়ে বলে যখন তেড়ে গেছে তখন দেখে ওই মানে ওই আইসক্রিমের ডাব্বাটার মধ্যে কেউ নেই, পুরো খালি। মানে কি হলো, আমি তো পরিষ্কার দেখলাম যে ওখানে একটা মানে বাচ্চা ছেলে এরম করে বসে আছে, বাচ্চা ছেলে বসে আছে আমার দিকে, মানে অন্যদিকে সব দিকে তাকিয়ে হাসছে। তখন ও বললো না এখানে কিছু গড়বড় আছে,
আইসক্রিম শেষ হয়ে যাচ্ছে, বাচ্চা ছেলে দেখতে পাচ্ছি, বাচ্চা ছেলের কান্না শুনতে পাচ্ছি, কিছু তো প্রবলেম আছে। তখন ও নিজেখান থেকে গিয়েছিল, যে দোকানটা থেকে কিনেছিল ওই আইসক্রিমের গাড়িটা, সেই দোকানে গেছে। সেই দোকানে গিয়ে জিজ্ঞেস করেছে যে কি ব্যাপার বলুন তো। প্রথমে তো বলতে চায়, স্বাভাবিক, কেন বলবে, নিজে তো বিজনেস লস হয়ে যাবে। তারপরে অনেক জোড়াজুড়ি করার পরে ওরা জানতে পারলো সব ঘটনা। তোমরা তো আগে থেকেই জানো ঘটনাটা কি ছিল। তো ওই বাচ্চা ছেলের যে আত্মাটা ছিল, ওর আইসক্রিমের প্রতি এত একটা মানে এসেন্স ছিল বা এমন একটা ভালোবাসা ছিল, সেটার জন্য ও মৃত হয়ে যাওয়ার পরেও কোনোভাবে ওর আত্মাটা ওইখানে ওই আইসক্রিমের ওইয়ের মধ্যে, গাড়িটার মধ্যে কিন্তু ক্যাপচার হয়ে গেছিল। আর সেটা কোনো কারণে মুক্তি পাচ্ছিল না। হ্যাঁ, এটা একটু ভয়ঙ্কর ছিল, মানে মুক্তি পাচ্ছে না। পরবর্তীকালে শোনা গেছে যে বাচ্চাদের ছেলেটা যখন মানে জানতে পেরেছে মা বাবা যে এরম ঘটনা ঘটছে, সবাই এরম দেখতে পাচ্ছে, তখন নাকি ওনারা গিয়ে মানে ওনাদের ঠাকুর মানে কুল পুরোহিত যে বলেছিল যে তো আপনারা গয়ায় গিয়ে নিজের ছেলের নামে ভালো করে পিণ্ড দিন, পিণ্ড দিলে ওর আত্মার শান্তি পাবে, মুক্তি পাবে, তারপরে কিন্তু আর কোনো অসুবিধা হবে না, আর এরমভাবে কোনো রকম কথা কিন্তু শোনা যাবে না। তোমরা কি প্যাথেটিক বলো ব্যাপারটা। ওইটুকু বাচ্চা ছেলে, ওর কি দোষ ছিল? ওর বন্ধুরা ইয়ার্কি মারলো, ইয়ার্কি মেরে মানে ওকে বের করতে ভুলে গেল, বা বের করতে ভুলে যাওয়াতে এই পরিণতি। মানে কতটা সাংঘাতিক বলো। আশা করি তোমাদের আজকে লাইফটা ভালো লেগেছে। কিছু প্রবলেম এসেছিল মাঝখানে, কিন্তু আশা করি মানে ভগবানের কৃপায় সেটা ওভারকাম করে গেছি, আর কোনো অসুবিধা হয়নি। তার জন্যে আজকের মতো এখানেই শেষ করি। আবার সামনে মাসে একদিন আসবো, তোমাদের সাথে দেখা হবে, প্রচুর আড্ডা হবে। আজকের মতো বিদায় নিই, সবাই খুব ভালো থেকো, গুড নাইট। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like and don't forget to hit the notification bell for more videos.